ওয়াটার রিঅ্যাবজর্পশন। ওয়াটার ব্যালেন্স রেগুলেশন করা। হ্যাঁ, কিভাবে করে ওয়াটার রিঅ্যাবজর্পশন? সে কিভাবে করে ওয়াটার রিঅ্যাবজর্পশন করাটা মানে সে করেটা কিভাবে, সে কি করে? ADH এর কাজ হচ্ছে primary function is to be decrease the amount of water lost at the kidney, that is water retention, which reduce the concentration of electrolyte. কিভাবে করে এটা তো তোমাদের ফিজিওলজি ম্যাডামের খুব পছন্দের একটা প্রশ্ন, যে এটা কি করে? ADH promote insertion of aquaporin into the principal cell of collecting duct to cause more water reabsorption. এটা কি করে? promote insertion of aquaporin into the principal cell of collecting duct. এই কথাটা মনে রাখবা, ঠিক আছে? ADH কখন কখন সিক্রেশন হবে, কোন কোন ক্ষেত্রে ADH সিক্রেশন? ম্যাম শুনেছি। শুনলে পড়া শুরু করো। যেহেতু ফাইনাল প্রফ হচ্ছে, এই আজকে থেকে বোধহয় ফাইনাল প্রফ শুরু হইলো। ফাইনাল প্রফ যেহেতু হচ্ছে আর যেহেতু বলছে যে ডিসেম্বরে তোমাদের প্রফ হওয়ার একটা সম্ভাবনা আছে, সো পড়া শুরু করো, কারণ প্রফেশনাল পরীক্ষাগুলো তো হচ্ছে নিচ্ছে। তাহলে এডিএইচ এর স্টিমুলেশন হচ্ছে, এডিএইচ অ্যান্টি ডায়োরেটিক হরমোন, তার কাজ হচ্ছে আমার বডিতে পানি রিটেনশন করা। পানি সে কখন রিটেনশন করবে? যখন আমার বডিতে পানি কমে যাবে, দ্যাট ইজ হাইপোভলিউমিয়া হবে, যখন ব্লাড প্রেশার কমে যাবে এবং যখন প্লাজমা হাইপার অসমোলারিটি হবে। এই তিনটা ক্ষেত্রে আমাদের এডিএইচ সিক্রেশন হবে, প্লাজমা হাইপার অসমোলারিটি, হাইপোভলিউমিয়া, আর হচ্ছে ব্লাড প্রেশার যখন কমে যাবে। তারপরে আসো অ্যালোস্টেরন। অ্যালোস্টেরন তৈরি হয় আমাদের জাক্সটাগ্লোমেরুলাসে অ্যাড্রেনাল কর্টেক্স অফ অ্যাড্রেনাল কর্টেক্স থেকে, নাকি? অ্যাড্রেনাল কর্টেক্স জোনা গ্লোমেরুলাস থেকে অ্যালোস্টেরন রিলিজ হয়। অ্যালোস্টেরনের কাজ কি? অ্যালোস্টেরনের কাজ কি? সোডিয়াম রিঅ্যাবজর্পশন। সোডিয়াম রিঅ্যাবজর্পশন। জায়গা বলো না কেন, অর্ধেক অর্ধেক কথাবার্তা। প্রত্যেকের রিঅ্যাবজর্পশন করবে। ডিস্টাল কনভার্টেড টিউবুল। ডিস্টাল কনভার্টেড টিউবুল। সোডিয়াম রিঅ্যাবজর্পশন ফ্রম ডিস্টাল কনভলিউটেড টিউবুল অফ দ্য কিডনি, নাকি? জি ম্যাম। তাহলে এটা সোডিয়াম রিঅ্যাবজর্পশন করে। ওয়াটার রিঅ্যাবজর্পশন কিন্তু তার ডাইরেক্ট ফাংশন না। ওয়াটার as because water follow the ion, when sodium is reabsorbed, water is also reabsorbed. আর আমরা যেটা আগেও তোমাদেরকে শিখাইছি, ফুড নিউট্রিশনে পড়ানোর সময় বলছি বা ইলেকট্রোলাইট পড়ানোর সময় বলছি, যে সোডিয়াম এবং পটাশিয়াম এই দুইটা হচ্ছে এনিমি। সোডিয়াম যদি বেড়ে যায়, মানে সোডিয়াম যদি রিঅ্যাবজর্পশন হয়, তাহলে কি হবে? পটাশিয়াম এক্সক্রিয়েশন হবে। এটা মনে রাখবা যে সোডিয়াম যদি রিঅ্যাবজর্পশন হয়, পটাশিয়াম এক্সক্রিয়েশন হবে, আর সোডিয়াম রিঅ্যাবজর্পশন হলে ওয়াটার রিঅ্যাবজর্পশন হবে। সোডিয়াম এবং ওয়াটার একসাথে থাকে, আর পটাশিয়াম অপোজিট দিকে মুভ করে। আরেকটা যে এনজাইম আমাদের, সেটা সরি হরমোন আমাদের, সেটা হচ্ছে এট্রিয়াল নেট্রিউরেটিক পেপটাইড। এটার কাজ কি? এটার কাজ কি? এট্রিয়াল নেট্রিউরেটিক পেপটাইডের কাজ কি? নেট্রিউরেটিক কথার মানে কি? নেট্রিউরেটিক ইনক্রিজিং জিএফআর। নেট্রিউরেটিক মানে আমি তোমাকে গ্রস কথা জিজ্ঞেস করতেছি। নেট্রিউরেটিক, নেট্রিয়াম কার নাম? তাইলে ইনক্রিজ সোডিয়াম এক্সক্রিয়েশন টু দা ইউরিন। হ্যাঁ, এট্রিয়াল নেট্রিউরেটিক পেপটাইড, এটা একটা পেপটাইড হরমোন যেটা কার্ডিয়াক এট্রিয়া থেকে রিলিজ হয়, এবং এটার নামই হচ্ছে ইউরেটিক। তার মানে এটা ইউরিনের সাথে সোডিয়াম এক্সক্রিয়েশন করে। সো সোডিয়াম যদি এক্সক্রিয়েশন হয়, আমরা জানি যে ওয়াটার ফলো সোডিয়াম, সো ওয়াটারও এক্সক্রিয়েশন হবে। So its main function is the loss of sodium and water at the kidney in the urine, inhibit renin release, inhibit the secretion of ADH, and
aldosterone. By inducing blood vessel to dilate and water to be excreted into the urine, ANP reduce both blood volume and blood pressure. কি রে এগুলো তোমরা ফিজিওলজিতে পড়ছো না? এডিএইচ এসকেপ কি জিনিস? এই যে অ্যান্টি ডায়ুরেটিক হরমোন, তার কাজ হচ্ছে ওয়াটার রিটেনশন করা, নাকি? তাহলে escape of renal water excretion mechanism from the effect of chronically elevated plasma ADH level. Functionally, ADH is to increase renal water retention, thus to decrease urine volume. When plasma osmolarity is 282 to 90 milliosmol per liter, ADH concentration is normal, that is 3 picogram per ml. নর্মাল প্লাজমা osmolarity যখন নর্মাল থাকে তখন ADH এর কনসেন্ট্রেশন, যেটা নর্মাল কনসেন্ট্রেশন, সেটা হচ্ছে 3 picogram per ml. When plasma osmolarity is about 295, মানে যখন বাড়তেছে তখন দেখো ADH concentration is 5 picogram per ml, causing maximum renal water retention and decreasing urine volume. But when plasma osmolarity rises beyond 295 milliosmol per liter, no further concentration, so renal water retention decrease, urine volume increase despite raised level of ADH. কি বুঝছো বলো? যখন আমাদের প্লাজমা অসমোলারিটি নরমাল থাকে তখন নরমাল এডিএইচ এর যে নরমাল লেভেল সেটা হচ্ছে 3 পিকোগ্রাম। কোনো কারণে বাড়তে থাকবে তখন এডিএইচ এর লেভেলও বাড়তে থাকবে, বাড়তে বাড়তে এটা ম্যাক্সিমাম হবে 5 পিকোগ্রাম পার এমএল। 5 পিকোগ্রাম পার এমএল এ সে ম্যাক্সিমাম রেনাল ওয়াটার রিটেনশন করবে এবং লোয়েস্ট তার ইউরিন ভলিউম হবে, মিনিমাম ইউরিন ভলিউম। কিন্তু যদি দেখা যায় প্লাজমা অসমোলারিটি বাড়তে থাকে, এই 5 পিকোগ্রাম থেকে এডিএইচ লেভেল আর বাড়বে না। সো এডিএইচ কি করবে, তার যে ওয়াটার রিটেনশন প্রপার্টি আছে সেটাকে সে আর মেনটেন করতে পারবে না, ওয়াটার রিটেনশন ক্যাপাসিটিটা তখন কমে যাবে এবং রেনাল ওয়াটার এক্সক্রিয়েশনটা বেড়ে যাবে, যেটাকে আমরা কি বলি এডিএইচ এসকেপ বলি। কথাটা কি বুঝতে পারছো তোমরা? ম্যাম, আমাদের বডির প্লাজমা অসমোলারিটি হলো 280 থেকে 290 পর্যন্ত। তখন এই সময় প্লাজমা এডিএস এর কনসেন্ট্রেশন থাকবে 3 পিকোগ্রাম পার এমএল। যখন ম্যাম প্লাজমা অসমোলারিটি বাড়বে তখন এডিএস এর ভ্যালুটা সর্বোচ্চ 5 পিকোগ্রাম পার এমএল পর্যন্ত হবে। যখন আরো বাড়তে থাকবে তখন আর এডিএসটা কাজ করতে পারবে না, তখন ম্যাম ওয়াটারটা রিটেনশন ডিক্রিজ হবে, ইউরিন ভলিউম বেড়ে যাবে। ভেরি গুড। তখন কি হবে, এডিএইচ এর কনসেন্ট্রেশন ম্যাক্সিমাম হবে 5 পিকোগ্রাম পার এমএল এবং এই অবস্থায় সে ম্যাক্সিমাম রেনাল ওয়াটার রিটেনশন করবে এবং ইউরিন ভলিউমটা তখন কম থাকবে। কিন্তু এরপরেও যদি কোনো কারণে প্লাজমা অসমোলারিটি আরো বাড়তে থাকে তখন এডিএইচ এর কনসেন্ট্রেশন কিন্তু আর বাড়বে না। তখন কি হবে, এই যে এডিএইচ এসকেপ হবে, তখন কি হবে যে রেনাল ওয়াটার রিটেনশনটা ডিক্রিজ হয়ে যাবে, ইউরিন ভলিউম ইনক্রিজ হবে ডেসপাইট রেজড লেভেল অফ এডিএইচ। এডিএইচটা মানে 5 পিকোগ্রামে থাকার পরও এটা ম্যাক্সিমাম প্রোটেকশন দেওয়ার পরে আর পারবে না, সে কি করবে রেনাল ওয়াটার রিটেনশনটা কমাই দিবে, মানে রেনাল ওয়াটার এক্সক্রিয়েশন হবে এবং ইউরিন ভলিউমটা ইনক্রিজ হবে। এটাকে আমরা বলবো হচ্ছে এডিএইচ এসকেপ মেকানিজম। তারপরে আসে সিনড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট এডিএইচ রিলিজ। এটা কি জিনিস? A condition characterized by excessive release of ADH from pituitary gland or another source, causing the body to retain fluid and lower the blood sodium level by dilution. The pituitary gland appropriately produce and release vasopressin when blood volume goes down and blood pressure goes down and level of electrolyte become too high. একটু আগে আমরা যেটা তোমাদেরকে বলতেছিলাম যে এডিএইচ সিক্রেশনের স্টিমুলাস গুলা কি কি, তখন তোমরা কি বলছিলাম, যদি ব্লাড ভলিউম কমে যায়, যদি ব্লাড প্রেশার কমে যায় এবং যদি ইলেকট্রোলাইট লেভেল হাই হয়, মানে সোডিয়ামের লেভেল যদি হাই হয় তাহলে প্লাজমা অসমোলারিটি হাই হবে, দ্যাট ইজ হাইপার অসমোলারিটি ইজ দ্য স্টিমুলাই ফর এডিএইচ সিক্রেশন। কিন্তু এটাকে আমরা ইনঅ্যাপ্রোপ্রিয়েট কখন বলবো? So secretion of ADH is termed inappropriate if it occurs when blood volume is normal or high,
blood pressure is normal or high, electrolyte concentration are low, and other appropriate reason for vasopressin release are not present. কথাটা কি তোমরা বুঝতে পারতেছো? আমরা এখন যে শর্টটা পড়তেছি সেটা হচ্ছে সিনড্রোম অফ SIADH মানে কি? সিনড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট ADH syndrome of রিলিজ। আমরা একটু আগে ADH টা যখন পড়ছিলাম, এই যে দেখো এই যে দেখো ইকুয়েশনের জন্য স্টিমুলাস গুলা কি কি? প্লাজমা, হাইপারঅসমোলারিটি। হাইপারঅসমোলারিটির মেইন ইলেকট্রোলাইট কোনটা? যদি সোডিয়াম বেড়ে যায় নাকি, তাহলে প্লাজমোলারিটি, হাইপোভলিউমিয়া and decreased blood pressure are the stimuli for ADH release. ঠিক আছে, ADH রিলিজের স্টিমুলাই হচ্ছে তিনটা: হাইপারঅসমোলারিটি, হাইপোভলিউমিয়া and low blood pressure. এখন আসছে যখন ADH রিলিজ হবে, যখন ব্লাড ভলিউম নরমাল আছে অথবা হাই আছে। ADH রিলিজ হওয়ার কথা ছিল ব্লাড ভলিউম কম হলে, কিন্তু এখন দেখা যাচ্ছে নরমাল আছে অথবা কোনো কারণে হয়তো ভলিউম বেড়ে আছে, তখন ADH রিলিজ হচ্ছে। তাইলে এটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট রিলিজ। ব্লাড প্রেশার কম হলে ADH রিলিজ হওয়ার কথা ছিল, কিন্তু ব্লাড প্রেশার নরমাল আছে অথবা হাই আছে, ওইদিকে আবার ADH রিলিজ হচ্ছে, তাইলে এটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট রিলিজ। আবার ইলেকট্রোলাইট কনসেন্ট্রেশন লো আছে, কথা ছিল যে সোডিয়ামের কনসেন্ট্রেশন বেড়ে যাবে, প্লাজমা হাইপারঅসমোলারিটি হবে, হলে ADH রিলিজ হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে ইলেকট্রোলাইট কনসেন্ট্রেশনটা কম আছে, তারপরেও ADH রিলিজ হচ্ছে। এইসব ক্ষেত্রে আমরা কি বলবো? এটাকে সিনড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট ADH রিলিজ। ঠিক আছে, তাইলে এটা হচ্ছে কি সিনড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট ADH রিলিজ। এবং যখন ইনঅ্যাপ্রোপ্রিয়েট ADH রিলিজ হবে তখন কি হবে? কজিং দ্য বডি টু রিটেইন ফ্লুইড এন্ড লোয়ার দ্য ব্লাড সোডিয়াম লেভেল বাই ডাইলিউশন। ডাইলিউশনাল হাইপোনেট্রিমিয়া হবে। আলটিমেটলি ডাইলিউশনাল হাইপোনেট্রিমিয়া হলে কি হবে? প্লাজমা অসমোলারিটি কমে যাবে। প্লাজমা অসমোলারিটি কমে গেলে কি হবে? ICF থেকে ECF থেকে ফ্লুইড সব চলে যাবে ICF এ। ICF এ চলে গেলে সেলুলার ওভার হাইড্রেশন হবে, সেরিব্রাল ইডেমা হবে, আলটিমেটলি কমা এবং ডেথ হবে। বুঝতে পারছো? জি ম্যাম। হ্যাঁ, এখন বলো ওয়াটার ইনটক্সিকেশন কি জিনিস? ম্যাম ওভার হাইড্রেশন হলে ওয়াটার ইনটক্সিকেশন হবে। excess water হ্যাঁ, intake. ওভার হাইড্রেশন হবে। দ্যাট ইজ ওয়াটার ইনটেক ইজ মোর দেন ওয়াটার আউটপুট। আমার বডিতে ওয়াটার রিটেনশন বেশি হবে, যেটার আরেকটা নাম হচ্ছে কি ওয়াটার পয়জনিং অর হাইপার হাইড্রেশন। এটার মেকানিজমটা মোটামুটি SIADH এর মতো, যে যদি আমার ইনটেকটা বেশি হয় তখন কি হবে? ওয়াটার রিটেনশন বেশি হবে। ওয়াটার রিটেনশন হলে কি হবে? আমার হাইপোনেট্রিমিয়া ডেভেলপ করবে। হাইপোনেট্রিমিয়া ডেভেলপ তো বুঝোই, যদি আমার পানির পরিমাণ যদি বডিতে বেড়ে যায় তখন আমার সোডিয়ামটা ডাইলুট হয়ে যাবে, ডাইলুট হয়ে হাইপোনেট্রিমিয়া ডেভেলপ করবে। হাইপোনেট্রিমিয়া যদি ডেভেলপ করে তখন কি হবে? আমার প্লাজমাতে হাইপোঅসমোলারিটি হবে। হাইপোঅসমোলারিটি যদি ডেভেলপ করে প্লাজমাতে, তাহলে পানি কোত্থেকে কোথায় যাবে? যে জায়গায় অসমোটিক প্রেসার বেশি, তাহলে সেলের মধ্যে অসমোটিক প্রেসার বেশি, পানি ECF ছেড়ে চলে যাবে হচ্ছে ICF এর মধ্যে। ICF এ চলে গেলে সেখানে কি হবে? সেলুলার ওভার হাইড্রেশন হবে। ওভার হাইড্রেশন হবে, সেরিব্রাল ইডেমা হবে, আলটিমেটলি কমা এবং ডেথ হবে। বুঝতে পারছো? এবং এইটা হয় মেইনলি ক্রনিক রেনাল ফেলিউরের পেশেন্টদেরকে, যাদের কিডনির ওয়াটার এক্সক্রিয়েশন ক্যাপাসিটিটা কমে যায়, অথবা মে হ্যাপেন ইন নর্মাল ইন্ডিভিজুয়াল if there is rapid IV infusion of hypotonic fluid or fluid without sodium. যদি আমরা কোনো পেশেন্টকে মানে IV ইনফিউশন করি হাইপোটনিক ফ্লুইড, মানে সোডিয়ামের ব্যালেন্স যেটাতে কম, হাইপোটনিক ফ্লুইড যদি আমরা পেশেন্টকে ইন্ট্রোডিউস করি তখন কি হবে? যে হাইপোনেট্রিমিয়া ডেভেলপ করবে। হাইপোনেট্রিমিয়া থেকে দেখা গেল ECF এ হাইপোঅসমোলারিটি ডেভেলপ করবে, ECF থেকে সব ফ্লুইড চলে যাবে ICF এ, ICF এ যাওয়ার পরে সেখানে সেলুলার ওভার হাইড্রেশন ডেভেলপ করবে এবং আলটিমেটলি কি হবে? সেরিব্রাল ইডেমা হয়ে কমা এবং ডেথ হবে। বুঝতে পারছো তো জিনিসটা?
জি ম্যাম। ওকে, এই যে ক্যালকুলেটেড অসমোলারিটি আমরা পড়ছিলাম বোধহয়, নাকি? বলো তো ক্যালকুলেটেড অসমোলারিটি কি জিনিস, মানে এটা কিভাবে বের করে? ম্যাম, সোডিয়াম আয়নের কনসেন্ট্রেশন এবং গ্লুকোজের কনসেন্ট্রেশন, ইউরিয়ার কনসেন্ট্রেশন ম্যাম। টু সোডিয়াম, হ্যাঁ, এটা হচ্ছে তোমাদের এবিসি বইতে এই ফর্মুলাটা দেওয়া আছে যে টু সোডিয়াম ইউরিয়া এন্ড গ্লুকোজের কনসেন্ট্রেশন, এগুলো সব যদি মিলিমোলে মেজার করা থাকে তাহলে কি হবে, আমরা এই ফর্মুলাতে ফেলে আমরা ক্যালকুলেটেড অসমোলারিটিটা মেজার করতে পারবো। এই টু সোডিয়াম বলতে বোঝায় মেইনলি সোডিয়াম এবং ক্লোরাইড। যেহেতু সোডিয়াম এবং ক্লোরাইডের কনসেন্ট্রেশনটা কাছাকাছি, সেই জন্য সোডিয়াম এবং ক্লোরাইড আলাদাভাবে না বসায় এখানে টু সোডিয়াম বসেছে। যদিও এটা পোস্ট গ্রাজুয়েশন লেভেলে মানে না যে সোডিয়াম হচ্ছে 135-45, কিন্তু ক্লোরিন হচ্ছে 105-7, কোথায় কাছাকাছি হলো। তো তোমাদের লেভেলে এত জটিলতার দরকার নেই, যেটা দেওয়া আছে সেটাই পড়ো। টু সোডিয়াম, গ্লুকোজ আর ইউরিয়া সব মিলিমোলে মেজার থাকতে হবে। এগুলো মিলিমোলে মেজার থাকলে আমরা এই ইকুয়েশনে ফেললে যে অসমোলারিটিটা বের হবে সেটা হচ্ছে ক্যালকুলেটেড অসমোলারিটি। আর মেজার্ড অসমোলারিটি যেটা ইনস্ট্রুমেন্টালি মেজার করা হয় সেটা শুধুমাত্র আইসিইউ তে পসিবল, এবং এটা খুবই কস্টলি। হ্যাঁ, যার জন্য সবাইকে আইসিইউ তে ঢুকে ওই মেজার বের করা সম্ভব না। তো এই যে মেজার্ড এর সাথে ক্যালকুলেটেড এর যে ডিফারেন্সটা সেটাকে আমরা বলি প্লাজমা অসমোলার গ্যাপ। কি বলি? প্লাজমা অসমোলার গ্যাপ। ডিফারেন্স বিটুইন ক্যালকুলেটেড প্লাজমা অসমোলারিটি মানে যেটা আমরা ইকুয়েশন দিয়ে বের করি যে টু সোডিয়াম, গ্লুকোজ এন্ড ইউরিয়া, সেটার সাথে ইনস্ট্রুমেন্টালি যেটা মেজার করা হয় সেটাকে বলা হয় মেজার্ড অসমোলারিটি। এই দুইটার যে ডিফারেন্স সেটাকে বলা হয় অসমোলার গ্যাপ। এবং এই অসমোলার গ্যাপের মধ্যে এটা নর্মাল হচ্ছে মিলিঅসমোল পার লিটার, আপ টু 12 মিলিঅসমোল পার লিটার, এটা নর্মাল। এখন বলো তো আমাকে, এই যে প্লাজমা অসমোলারিটি যে বললা 280 থেকে 300 মিলিঅসমোল পার লিটার, বা কোনো বইতে আছে 290 মিলিঅসমোল পার লিটার, এটার মেজর কন্ট্রিবিউশন কে ক্রিয়েট করে এই প্লাজমা অসমোলারিটি? সোডিয়াম। সোডিয়াম এন্ড ক্লোরাইড, শুধু সোডিয়াম না, সোডিয়াম এন্ড ক্লোরাইড। হ্যাঁ, 92% is created by sodium and chloride। তার মানে 270 মিলিঅসমোল হচ্ছে ক্রিয়েটেড বাই সোডিয়াম এন্ড ক্লোরাইড। তার মানে 135 হচ্ছে সোডিয়ামের, 135 হচ্ছে ক্লোরাইডের। আর বাকি বাকি ধরো 200 যদি 80 হয়, 270 তৈরি করছে সোডিয়াম এবং ক্লোরাইড, বাকিগুলা কার? বাকি 10 কার? বাকি 10 কে তৈরি করছে? ম্যাম, আদার্স কন্ট্রিবিউট গুলা ম্যাম। প্লাজমা, যেমন কি আদার কন্ট্রিবিউটর কারা সেটাই তো জানতে চাচ্ছি। আদার কন্ট্রিবিউশন গুলা কাদের? গ্লুকোজ। এই যে দেখো, গ্লুকোজ আছে, ইউরিয়া আছে, অ্যামাইনো অ্যাসিড, অন্যান্য যে ক্রিস্টালয়েড আছে সেগুলা। হ্যাঁ, ব্লাডে। আর যেটা বললা যে কলয়েড বা প্লাজমা প্রোটিনের অসমোটিক প্রেসার কত? এই 280 এর মধ্যে প্লাজমা কলয়েডাল অসমোটিক প্রেসার কত? উম, tw- অনলি 1.5 মিলিঅসমোল পার লিটার। 280 থেকে কলয়েডের যে অসমোটিক প্রেসার সেটা হচ্ছে 1.5। তার মানে কি 278.5 is created by crystalloid। খেয়াল করো জিনিসটা, 280 যদি আমরা ধরি নর্মাল ভ্যালু, তার মধ্যে মাত্র 1.5 মানে 1.5 হচ্ছে ক্রিয়েটেড বাই প্লাজমা প্রোটিন, বাকি 278 মানে 278.5 ইজ ক্রিয়েটেড বাই ক্রিস্টালয়েড। এর মধ্যে আমরা দেখলাম যে 278 এর মধ্যে 270ই তৈরি করছে হচ্ছে সোডিয়াম এবং ক্লোরাইড। আর বাকি যে আছে 8.5 সেটা ক্রিয়েট করবে গ্লুকোজ, ইউরিয়া, অ্যামাইনো অ্যাসিড,
বা অন্যান্য যে ইলেকট্রোলাইট গুলা আমাদের ব্লাডে আছে সেইগুলা হচ্ছে বাকি 8.58 করবে। কথা মনে থাকবে? জি ম্যাম। মনে তো থাকে না, এর আগেও তো এগুলা বলা হয়েছে, মনে রাখবা। এই যে কলয়েডাল অসমোটিক প্রেসার যে 1.5 মিলিঅসমল পার লিটার, বা যেটাকে আমরা মিলিমিটার অফ মার্কারিতে কনভার্ট করলে হবে 25 মিলিমিটার অফ মার্কারি, আর মিলিঅসমলে হচ্ছে অনলি 1.5 মিলিঅসমল পার লিটার। এই কলয়েডাল অসমোটিক প্রেসারের কাজ কি? এই প্লাজমা কলয়েডাল অসমোটিক প্রেসার ক্রিয়েট করে, এটার কাজ কি? ম্যাম ওয়াটার ধরে ম্যাম রাখা। ফ্লুইড কে ম্যাম ওয়াটার রিটেনশন করা, ইন ব্লাড ভেসেলের মধ্যে ওয়াটার রিটেন করা নাকি? আর আমরা আরেকটা প্রেসারের সাথে পরিচিত, তোমরা ফিজিওলজিতে পড়ছো, হাইড্রোস্ট্যাটিক প্রেসার, তার কাজ কি? ওয়াটার ভেসেল থেকে বাইর করে দেয়। ম্যাম ভেসেল থেকে বাইর করে দেয়। ওয়াটার ভেসেল থেকে বাইর করে দেওয়া নাকি? তাইলে কলয়েডাল অসমোটিক প্রেসারের কাজ হচ্ছে ওয়াটার রিটেইন করা, ব্লাড ভেসেলের মধ্যে ওয়াটার রিটেইন করা। তাইলে কোনো কারণে যদি আমার প্লাজমা কলয়েডাল অসমোটিক প্রেসার কমে যায়, প্লাজমা কলয়েডাল অসমোটিক প্রেসার যদি কমে যায়, তাইলে কি হবে? ওয়াটার সব ব্লাড ভেসেল ছেড়ে ইন্টারসেলুলার স্পেসে বা ইন্টারস্টিশিয়াল স্পেসে এসে জমা হবে, যেটাকে আমরা বলি ইডেমা। ইডেমার ডেফিনেশন কি? Excess accumulation of fluid into the interstitial space. হ্যাঁ, অ্যাক্সেস। অলরেডি কিন্তু ইন্টারসেল স্পেসে অলরেডি নিয়ার অ্যাবাউট, মানে যদি আমরা 70 কেজি অ্যাডাল্ট ম্যানের কথা চিন্তা করি, তাহলে 11 লিটার ফ্লুইড কিন্তু ইন্টারসেলুলার স্পেসে আছে। এর চেয়ে যদি অ্যাক্সেস হয় তখন সেটাকে ইডেমা বলা হবে, মনে থাকবে। আর যদি কলয়েডাল অসমোটিক প্রেসার বেড়ে যায় তখন কি হবে? ওয়াটার রিটেনশন হবে ম্যাম ব্লাড ভেসেলের ভিতর। ওয়াটার রিটেনশন হাইপারভলিমিয়া হবে হবে। না, ওয়াটার সে হোল্ড করে রাখবে। হ্যাঁ, সে ওয়াটার হোল্ড করবে, সে পানিটাকে ব্লাড ভেসেলের মধ্যে ধরে রাখবে। এই জিনিসগুলা কেন করতেছো? যখন ইমার্জেন্সিতে ডিউটি করবা, সিভিয়ার অ্যাক্সিডেন্টের পেশেন্ট আসবে তোমার কাছে, হ্যাঁ, সাথে সাথে তো ব্লাড ম্যানেজ করা পসিবল না। ব্লাড ম্যানেজ করার কিছু ক্রাইটেরিয়া থাকে, তোমাকে স্ক্রিনিং করতে হবে, ক্রস ম্যাচিং করতে হবে, ডোনার আনতে হবে, তারপরে না ব্লাড কালেক্ট করবা, তারপরে ব্লাড দিবা। তো তখন তুমি যদি একটা কলয়েডাল সলিউশন তাকে দাও, অ্যালবুমিন দাও বা ডেক্সট্রান দাও, তখন সেটা কি করবে? এই যে ব্লাড ভেসেলের মধ্যে কলয়েডাল অসমোটিক প্রেসার বাড়ায় দিয়ে সে ফ্লুইডকে ব্লাড ভেসেলের মধ্যে ধরে রাখবে। কথা বুঝতে পারছো? জি ম্যাম। হ্যাঁ, এই জন্যই আমাদেরকে এই যে অসমোটিক প্রেসার এই অসমোটিক প্রেসার জানার এই জন্যই দরকার। এখন আসো, যদি ইসিএফ এবং আইসিএফ এর সেম অসমোলারিটি থাকে তাহলে কি হবে? সেল নাইদার শ্রিঙ্ক নট সোয়েল। এখন সেলুলার যে ফ্লুইড আছে সেটার কোনো ভলিউমের কোনো ডিস্টারবেন্স হবে না, কিন্তু ইসিএফ এ যদি অসমোটিক প্রেসার বেড়ে যায় তাহলে কি হবে? ইসিএফ এ শোনো, এতক্ষণ রেড কিন্তু আমরা ব্লাড কলয়েডাল অসমোটিক প্রেসার নিয়ে কথা বলছি, এখন অসমোলারিটি বলতেছি ক্রিস্টালয়েডাল অসমোটিক। হ্যাঁ, অসমোলারিটি, এই যে অসমোলারিটি এখন মেইনলি কিন্তু এটা সোডিয়ামকে বোঝাচ্ছে। এখন আমরা যে অসমোলারিটির কথা আলাপ করতেছি সেটা হচ্ছে ক্রিস্টালয়েডের কথা। এতক্ষণ ছিল কলয়েডাল অসমোটিক প্রেসারের কথা, এখন হচ্ছে ক্রিস্টালয়েডাল অসমোটিক প্রেসার। ইসিএফ এ যদি অসমোটিক প্রেসার বেড়ে যায় তাহলে কি হবে? ম্যাম ওয়াটার বাইর হয়ে যাবে। ওয়াটার বের হয়ে যাবে, এটার মেকানিজম কি? ওয়াটার কোথা থেকে বাইর হইয়া কই আসবে? ম্যাম ইসিএফ থেকে বের হয়ে যাবে। ম্যাম সেল থেকে, ম্যাম আইসিএফ থেকে ইসিএফ এ চলে ইসিএফ আসবে। থেকে কেন বাইর হবে রে? আরে তোমরা সবসময় যে অসমোলারিটি যখন পড়বা তখন দুইটা কম্পার্টমেন্ট চিন্তা করবা, ইসিএফ আইসিএফ। ইসিএফ এ যখন বেড়ে গেছে, অসমোলারিটি যখন ইসিএফ এ বাড়ছে, তখন সবসময় মনে রাখবা যে অসমোটিক প্রেসার যেখানে বেশি থাকবে, ফ্লুইড
অন্য কম্পার্টমেন্ট থেকে এই কম্পার্টমেন্টে আসবে, যেখানে বেশি সেখানে আসবে। তাইলে আইসিএফ থেকে সব ফ্লুইড চলে আসবে ইসিএফ এ, যার কারণে সেলুলার ডিহাইড্রেশন হবে, সেল শ্রিঙ্ক করবে। কথা বুঝছো? জি ম্যাম। এটা কিন্তু অসমোলারিটি কিন্তু এই যে প্লাজমার অসমোলারিটিটা আমরা শুধুমাত্র মানে সোডিয়াম এবং ক্লোরাইডকে চিন্তা করে আমরা বলবো। আবার যখন ইসিএফ এ অসমোলারিটি কমে গেছে, ইসিএফ এ কম, অসমোলারিটি ইসিএফ এ কম, আইসিএফ এ হচ্ছে ইসিএফ থেকে বেশি, তাহলে ফ্লুইড কোথায় যাবে? আইসিএফ এ চলে যাবে, আইসিএফ এ চলে যাবে ইসিএফ থেকে। ইসিএফ থেকে যাবে আইসিএফ এ, তখন কি হবে? সেলুলার ওভারহাইড্রেশন হবে সোয়েল আপ এবং হবে। সেল সুয়েলিং হবে, আলটিমেটলি সেল ব্রাস্ট আপ হবে। ঠিক আছে, বুঝতে পারছো? জি ম্যাম। জি ম্যাম। এই জিনিসগুলা এবিসি বইতে আছে, একবারে ডিটেইলস আছে। আমি এখনকার এবিসি বইয়ের খবর জানি না, আগের দিকের এবিসি বইতে একেবারে ডিটেইলস দেওয়া ছিল, ভালো করে পড়বা। আমি সবসময় বলি যে এই যে ফ্লুইড, ইলেকট্রোলাইট, অ্যাসিড বেস ব্যালেন্স, এগুলা কিন্তু এবিসি বইতেই ভালো আছে, সত্যনারায়ণে অত ডিটেইলস লেখা নাই। তোমরা এবিসি বই থেকে আজকে যে টপিকস গুলা পড়ানো হয়েছে সেই জিনিসগুলা একটু খেয়াল করে এবিসি বই থেকে ভালো করে লাইন ধরে পড়ে, এই যে কলোয়েডাল অসমোটিক প্রেসার বাড়লে কি হয়, ক্রিস্টালয়েডাল অসমোটিক প্রেসার বাড়লে কি হয়, তারপরে এই যে প্লাজমা অসমোটিক প্রেসারে কলয়েড এবং ক্রিস্টালয়েডের কন্ট্রিবিউশন টুকু, এই পার্ট গুলা খুব ভালো করে পড়বা। হ্যাঁ, অসমোলার গ্যাপ, ক্যালকুলেটেড অসমোলারিটি কিভাবে ক্যালকুলেশন করে, লাইন বাই লাইন পড়ে জিনিসগুলো দাগায় রাখবা। এগুলা কিন্তু ভাইবার জন্য খুব ইম্পর্টেন্ট।